আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথেই আছি আমি সিনথিয়া জান্নাত। প্রতি পর্বের মতো শুরুতেই জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। 18তম মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2024 জয়ী আমরা করব জয়ের খুদে রিপোর্টার। তীব্র তাপদাহের কারণে বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি এবার পরিবর্তন আনা হচ্ছে পরীক্ষা পদ্ধতিতেও। এবারে বিস্তারিত। আমরা করব জয়ের ঝুলিতে ভরল আরও একটি অর্জন। মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2024-এ আন্ডার 18 ভিডিও ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে আমরা করব জয়ের খুদে সাংবাদিক মুজাহিদ ইসলাম মুন। নমিনেশন পেয়েছে আরও দুজন। গত 23 এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2024-এর আসর অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন আফরিন আক্তারের রিপোর্টে। প্রতিভার অধিকারী দেখাবো তা বিশ্বময়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। আমরা করব জয় অনুষ্ঠানটিতে 2004 সাল থেকে এক ঝাঁক ক্ষুদে সাংবাদিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিশুদের অধিকার, বিনোদন ও ভালো লাগা নিয়ে। শত বাধার পাহাড় করে চলবার আমরা উঠে থেকে দাঁড়াবো, নিয়ে শিক্ষা ও জ্ঞান বিজয় নিশান জীবনের মাঝে থেকে উড়াবো। যেখানে বঞ্চিত হয় শিশুরা তাদের অধিকার থেকে, শিকার হয় নির্যাতনের, সেখানে শত বাধা বিপত্তি অতিক্রম করে খবরাখবর সংগ্রহ করে টেলিভিশনে প্রচারের মাধ্যমে বিশ্ববাসীকে জানানোর মহান দায়িত্বে নিয়োজিত এই দল। আর এই আমরা করব জয় 2007 সাল থেকে নিজের ঝুলিতে ভরা শুরু করে অসংখ্য সম্মাননা ও পুরস্কার, যার শুরু হয় এশিয়ান টেলিভিশন মিডিয়ার অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে। শুধু এখানেই আমাদের অর্জন থেমে থাকেনি, আরও অনেক অনেক দেশি ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত করে এই ক্ষুদে সাংবাদিকরা। আমরা এ পর্যন্ত মোট 30টি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করেছি। করোনার মধ্যেও আমরা অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে 3 জনই অর্জন করি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। 2024 মিনা মিডিয়া অ্যাওয়ার্ডের আসরে নমিনেশন পায় মোহাম্মদ মোবারক হোসেন, রওশন আমিন রুহি ও মুজাহিদ ইসলাম মুন। পতিতাপল্লীর শিশুরা শিরোনামে বিজয়ী হয় মুজাহিদ ইসলাম মুন। কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডকে এমন একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করার জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলার ফুল টিমকে, আমার ফ্যামিলিকে, যে এই রিপোর্টটা করার জন্য আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। বিশেষ করে আমার ফ্যামিলিকে আমি মেনশন করতে চাই, আমার আম্মুকে, যে এই রিপোর্টটা করতে যে যতগুলা স্টেপ আমাকে পার করতে হয়েছে সেগুলোতে প্রত্যেকটা স্টেপে আমার আম্মু আমাকে সাহস দিয়েছে, বিভিন্ন ধরনের সাহায্য করেছে। এই আর ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডকে একটা কথা বলতে চাই, আমরা যেহেতু শিশুদেরকে নিয়ে কাজ করি, তো শিশুদের সাঁতার শেখার বিষয়ে যেন ইউনিসেফ একটু জোর দেয়, কারণ এই সাঁতার না শেখার কারণে এটিএন বাংলার আমরা প্রকল্পের একজন সদস্যকে আমরা কিছুদিন আগে হারিয়েছি। এই বলে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ এমপি মুজাহিদ ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এ অর্জন আমাদের অর্জন, আমরা করব জয়ের অর্জন, এটিএন বাংলার অর্জন। গণমাধ্যমে শিশুদের অংশগ্রহণ এবং এই যে শিশুদের জন্য শিশুরা যে শিশুদের ইস্যু নিয়ে কাজ করে, এটা খুবই আনন্দের বিষয়। এবং সবচেয়ে বড় বিষয় যে আজকে যে 18তম মিনা মিডিয়া অ্যাওয়ার্ড হলো, এই ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড 2005 সাল থেকে এটিএন বাংলার আমরা করব জয়ের শিশুরা পেয়ে আসছে। এটা একটা নবদিগন্তের সূচনা হয়েছে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমাদের এরকম একটি প্ল্যাটফর্ম আছে শিশুদের, এবং এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান
তিনি শিশুদের জন্য এরকম একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন। বাংলাদেশে না, এটা সারা বিশ্বে একটা উদাহরণ হিসাবে সৃষ্টি হয়েছে। মাসের 30 দিনের ভিতরে 20 দিনই ওই পল্লীতে যেতে হতো। তো ওই পল্লীতে যেতে যেতে একটা সময় মনে হলো যে এই রিপোর্টটাই আর করবো না, রিপোর্টটাই বাদ দিব। কিন্তু আবার বাসা থেকে বলতে লাগলো যে এত কষ্ট করছো, রিপোর্টটা ভালো, ওই বাচ্চাদের কথা ভেবেই তো করছো, তাহলে বাচ্চাদের কথা ভাবো আর রিপোর্টটা করো। প্রথমে তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, কারণ সবার মতো তাদের জীবনটা না, সম্পূর্ণই ব্যতিক্রম। বা সেখানকার শিশুরাও শিখে গেছে যে সমাজ তাদেরকে সত্যিই মেনে নেয় না। তো তার জন্য চাই না তারা সমাজের কারোর সামনে আসুক, বা তাদের যে বাহিরে চলাফেরা করতে হয় বাইরের জগতে, যদি ক্যামেরার সামনে তাদের ফেসটা দেখা যায় তো মানুষের ধিক্কারটা আরও বেড়ে যায়। এই কারণে তারাও ক্যামেরার সামনে আসতে চায় না, আর তাদেরকে বোঝাতে আমাদের অনেক সময় লাগছে। এভাবে যেন আরও অসংখ্য প্রাপ্তিতে আমরা করব জয়ের ঝুলি ভরে যায়, সেই প্রত্যাশাই সকলের। আফরিন আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। পৃথিবীটা করব জয়, আমরাও হতে পারি প্রতিভার অধিকারী, দেখাবো তা বিশ্বময়। হো হো হো, আমরা করব জয়, আমরা করব জয়। হো হো হো, আমরা করব জয়, আমরা করব জয়। সম্প্রতি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা হলেও এখন চলছে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পরিকল্পনা। সকল শিক্ষা বোর্ড, এনসিটিবি এবং শিক্ষা গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি যুগোপযোগী পরিবর্তন আনয়নের চেষ্টা চলছে। শীঘ্রই একটি ফলাফল জনগণের সামনে আনতে পারবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে সরকার। এখন পরিকল্পনা চলছে মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন নিয়ে। ইতোমধ্যে এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলো একত্রে বিকল্প প্রক্রিয়া খোঁজার কাজ শুরু করেছে। এখন থেকে পরীক্ষা পদ্ধতি আর থাকছে না আগের মতো। প্রতিটি বিষয়ে পরীক্ষা নেওয়া হতে পারে 5 ঘন্টা করে, যার মধ্যে 4 ঘন্টা ব্যবহারিক এবং 1 ঘন্টা তত্ত্বীয়। এছাড়াও এসএসসি এবং এইচএসসি পরীক্ষার পদ্ধতিও পরিবর্তন হতে পারে, তবে এখনও কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি। লিখিত পরীক্ষার পরিবর্তন মানে নতুন শিক্ষাক্রমে তো আমাদের পরীক্ষা পদ্ধতির একটু পরিবর্তন আছে। সেই অনুযায়ী তো আমরা 6, 7, 8, 9 ফাইনাল পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ, সেখানে নম্বরের পরিবর্তে আমরা পারফরমেন্স টেস্ট করার ভিত্তিতে আমরা সাধারণত মূল্যায়ন করছি। কারণ পাবলিক পরীক্ষার মূল্যায়নটা কী রকমের হবে সেটা নিয়ে আমাদের এখনও কাজ চলছে। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিভিন্ন ধরনের প্রপোজাল আছে। কেউ বলছেন যে 5 ঘন্টা ধরে যদি পরীক্ষা নেওয়া যায়, আগের মতো লিখিত পরীক্ষাও থাকবে, আবার ওই দিনই কেন্দ্রে অন্যান্য বিষয়গুলো যে পরীক্ষা এগুলো করার জন্যে। তো এইগুলো সব এখনও প্রস্তাবনা পর্যায়ে আছে। এগুলো এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। শিক্ষা বিশেষজ্ঞ এবং গবেষকদের সাথে আলোচনায় কিছু পরিকল্পনা সামনে আসলেও কোনো কিছুই এখনও চূড়ান্ত নয়। তাই শিক্ষক, অভিভাবক সহ সকলকে কোনো প্রকার গুজবে বিশ্বাস না করতে অনুরোধ করেন এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদুল ইসলাম। দেশের শিক্ষা ব্যবস্থায় ঘন ঘন এরূপ পরিবর্তনের কারণে অভিভাবক, শিক্ষার্থী সহ শিক্ষকরাও বিপাকে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন এসেছে। বর্তমান নতুন শিক্ষাক্রম ফ্রেমওয়ার্ক, আমরা যদি বলি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে, তার আলোকে বেশ কিছু পরিবর্তনের কথা আমরা শুনছি। অভিভাবক, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা আছে। আবার যারা এই বিষয়গুলো বুঝে, যেমন আমি বলবো যে আমি অতটা উদ্বিগ্ন না। আমার মনে হয়েছে যে আমাদের সমাজে যেহেতু দীর্ঘদিন এক ধরনের কারিকুলাম পরিচালিত হয়ে আসছে, হঠাৎ করে যখন একটা চেঞ্জ আসে আমাদের সবার মধ্যে একটা ভয় ভীতি কাজ করে যে এটা আসলে আদৌ কাজে লাগবে কিনা, ভালো কিছু হবে কিনা। তবে আমি মূল্যায়নের ক্ষেত্রে যেটা আমি বলবো যে এই জায়গাটাই, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং গবেষণার সুযোগ রয়েছে। শিক্ষা ব্যবস্থার যে কোনো পরিবর্তনই যেন নিয়মতান্ত্রিক এবং সঠিক পরিকল্পনার প্রেক্ষিতে করা হয়, সেজন্য কর্তৃপক্ষের কাছে আবেদন এই শিক্ষাবিদের। এখন তো শিক্ষার্থীরা সবাই টেলিভিশন দেখে, অনলাইনে দেখে, ইউটিউবে দেখে। তারা যদি জানতে পারতো যে না, এই 5 ঘন্টার পরীক্ষা এই জিনিস, হয়তো তারা এত ভীতি তাদের মধ্যে কাজ করতো না। কিন্তু তারা তো জানে না, পুরো বিষয়টা বুঝছে না। এমনটা করা গেলে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 2 বছরের মতো এবারও এপ্রিল মাস ভয়ঙ্কর হয়ে উঠেছে। সূর্যের তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তীব্র তাপদাহে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান 1 সপ্তাহ বন্ধ রেখে আগামী 28 এপ্রিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্র এই তাপদাহ সামনে আরও বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত দেখুন সৈয়দা আজওয়া আহমেদ ইকরার রিপোর্টে। ঘর থেকে বের হলেই যেন মরুভূমির লু হাওয়া,
গ্রীষ্মকাল আসতে প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা জ্বালা ধরাচ্ছে শরীরে। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে গত 21 এপ্রিল বিদ্যালয় খোলার কথা ছিল। তবে আবহাওয়ার পূর্বাভাস ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 7 দিন বন্ধ রেখে আগামী 28 এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা তো সেটা তো ওই যে প্রচন্ড দাবদাহের কারণে শিক্ষার্থীদের খুবই কষ্ট হচ্ছিল, অভিভাবকদের কষ্ট হচ্ছিল, শিক্ষকদের খুব কষ্ট হচ্ছিল। এটা বিবেচনা রেখে শিশুদেরকে সুরক্ষা দিতে এবং তাদের স্বাস্থ্য বিবেচনার কথা মাথায় রেখেই এই যে 7 দিন বন্ধ রাখা হয়েছিল আর কি। প্রচণ্ড গরমের মধ্যে অতিরিক্ত অস্বস্তিতে পড়েছে শিশুরা। তবে পুনরায় বিদ্যালয় বন্ধের পরে বাসায় স্বস্তিতে পড়াশোনা করতে পারছে শিক্ষার্থীরা। তাপপ্রবাহ বাড়ায় স্কুল বন্ধ থাকায় খুশি তারাও। এছাড়াও কলেজ বন্ধ থাকায় খানিকটা চিন্তিত এইচএসসি পরীক্ষার্থীরা। বাহিরে যাওয়ার বিষয়টা, যেমন আমাদের বিভিন্ন কোচিং মডেল টেস্ট থাকে আমাদের স্কুল কলেজ বাদেও বিভিন্ন কোচিংয়ে, তো সেখানে এই গরমের মধ্যে বের হওয়াটা খুবই আর কি কষ্টদায়ক। আর বাসার মধ্যেও আসলে খুব যে স্বস্তিকরভাবে আমরা থাকতে পারছি সেরকম না। যেমন রাতে আমার ঘুমটা খুবই ডিস্টার্ব হচ্ছে, গরমের কারণে ঘুম আসছে না। আসলে ভালো খারাপ দুটো মিলেই, একদিক থেকে যেমন আমাদের পড়ালেখার ক্ষতিটা হচ্ছে, তেমনই হচ্ছে দেখা যাচ্ছিল আমরা যখন গরমের মধ্যে স্কুলটা খোলা ছিল অসুস্থ হয়ে পড়ছিলাম অনেকেই, স্কুল ঠিকমতো অ্যাটেন্ড করতে পারছিলাম না। তো যার কারণে আমার কাছে মনে হয় যে একদিক থেকে এই জিনিসটা ভালো, যা অ্যাটলিস্ট আমরা হচ্ছে বাসায় একটু আরাম করে বসে পড়তে পারছি, একটু ঠান্ডার মধ্যে অসুস্থ হচ্ছি না তেমন। যে ক্ষেত্রে আর কি আমরা স্কুলে যখন যেতাম তখন গরমে থাকতে হতো অনেক, যার কারণে তখন খুব অস্বস্তি ফিল হতো। বাসায় আমার তেমন সমস্যা হয় না। আমি যখন ঘুমাতে যাই বা বাসার পড়তে বসি তখন আমি গরমের জন্য খুব পড়তে ভাল লাগে না, ঘুমালে আমার ঘেমে যায়, তখন আমার ঠান্ডা লেগে। অভিভাবকেরা বলছেন সন্তানদের এই তাপদাহ থেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে বিদ্যালয় বন্ধ রাখার সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার এটা ভালো কাজই করেছে, কারণ আমাদের দেশ তো দরিদ্র দেশ, বেশিরভাগ মানুষই দেখা যাচ্ছে যে তাদের এই তাপদাহটাকে প্রোটেক্ট করার মতো কোনো ব্যবস্থা নেই। আর স্কুল কলেজগুলোতেও সেরকম ব্যবস্থা নেই যে বাচ্চারা ওখানে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। তো স্কুল বন্ধ করে দেওয়ার কারণে তাদের স্বাস্থ্যের দিক থেকে ভালো হয়েছে, যদিও লেখাপড়ার একটু ক্ষতি হবে, কিন্তু বাচ্চারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না থাকবে তারা তো লেখাপড়া করতে পারবে না সুস্থ না থাকলে। তাদের জন্য সুস্থতা প্রয়োজন, সেই সুস্থতার জন্যেই তাদের স্কুল বন্ধ রাখাটা আমার মনে হয় সরকার ঠিক কাজই করেছে। যদি স্কুল এখন খুলে দেয় কিছুদিন পরে, তারপরে যে পরিমাণ গরম পড়বে শুনতেছি, তাতে করে বাচ্চারা আরও অসুস্থ হয়ে যায়। তাই বলবো যে স্কুলটা আরও কিছুদিন বন্ধ করে। গত 10 বছরে দেশের 80% এলাকা জুড়ে মার্চ থেকে জুলাই পর্যন্ত থেমে থেমে তাপপ্রবাহ বইছে। তবে গত কয়েকদিনে গড়ে সারা দেশের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল। চলতি মাস সহ মে মাসের প্রথম সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহ চলমান থাকবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। মে মাস আসতে এখন 1 সপ্তাহ দেরি আছে, তাকে এই সময়ের 72 ঘন্টার ফোরকাস্টটাই অনেক চ্যালেঞ্জিং। তবে এটা নির্ভর করবে আসলে যদি মে মাসে যদি আপনার বৃষ্টিপাত না হয়, কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এখনকার তো পরিস্থিতি এটা আরও খারাপ হতে পারে। তার কারণ মে মাসের ওইদিকে বর্ষার আগ মুহূর্ত আরও কাছাকাছি আসে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। সকলকে এ ধরনের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য জনপরিসরে খাওয়ার পানি বৃক্ষরোপণ করতে হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। প্রচণ্ড তাপের কারণে শিশুসহ অনেকেরই দেখা দিচ্ছে নানা ঠান্ডাজনিত রোগ। এই গরমের মধ্যে শিশুরা বেশ ঝুঁকিতে। হিট অ্যালার্টের এই সময়ে সকলের সচেতন থাকা উচিত এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা দরকার, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। তীব্র গরমের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরমের তাপমাত্রা গিয়েছে। এই প্রচণ্ড গরমে শিশুসহ অনেকেরই দেখা দিচ্ছে ডায়রিয়া সহ নানা ঠান্ডাজনিত রোগ। জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট সহ নিউমোনিয়া নিয়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। প্রচণ্ড ঘাম তো এই কারণে আর কি নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ, এখন স্বাভাবিক দুধ দিচ্ছে আর কি, কোটার দুধ আর কি, ওইগুলো খাওয়াচ্ছে। নিউমোনিয়া এর আগেও হয়েছিল, হওয়ার পর ভালো হয়েছিল, ট্রিটমেন্ট করার পর ভালো হয়েছে, এখন আবার নতুন করে হয়েছে।
তারপরে আমি হাসপাতালে এসেছি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, ওখানে 9 দিন ট্রিটমেন্ট ছিল। ওর শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া হওয়ার পর, নিউমোনিয়া শ্বাসকষ্ট। এরপর ওকে 9 দিন ট্রিটমেন্ট করার পর এরপর এই যে ঢাকা শিশু হাসপাতালে, এখানে উন্নত চিকিৎসার জন্য আর কি রেফার করছে স্যাররা। এই প্রচণ্ড গরমে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। তাছাড়া বাইরে অস্বাস্থ্যকর ঠান্ডা জাতীয় খাবার থেকে বিরত থাকতে হবে। সবার প্রথমে যে কী খাবে, কোথায় থাকবে, কি পড়বে এবং কখন হাসপাতালে আসবে, এই 4টা বিষয় বাবা মাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমটাই হচ্ছে কি খাবে। খাবারটার ব্যাপারে অবশ্যই ফুটানো পানি পান করতে হবে। বাইরের যে খাবারগুলো এখন পাওয়া যাচ্ছে, ফুচকা, বিভিন্ন রিলেটেড, এই অস্বাস্থ্যকর খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, এবং হচ্ছে যে অনেকক্ষণ বাসাতেও এই গরমের মধ্যে অনেকক্ষণ খাবার খোলা রাখা যাবে না, বাইরে রাখা যাবে না, যত সম্ভব ফ্রিজে রেখে দিতে হবে যাদের আছে। আর অথবা আর এমনিতেই কিছু কিছু বাচ্চারা যখন এখন সামনে স্কুল খুলে গেলে দেখা যাবে যে স্কুল থেকে এসে মানে ওরা সাথে সাথে ফ্রিজের পানি খেয়ে ফেলছে। হ্যাঁ, এতে তাদের টেম্পারেচারের ইমব্যালেন্স হয়, বাইরে অনেক গরম। সেই ক্ষেত্রে তারা বাইরে থেকে এসে একটু ঠান্ডা হবে, ঘাম মুছে নিয়ে টেম্পারেচারটা স্বাভাবিক আসলে তারপরে পানিটা ফ্রিজের পানি নিয়ে মিক্সড করে খাবে। আর এর পাশাপাশি কিছু পুষ্টিকর খাবার, যেমন হচ্ছে এই সময় মৌসুমি ফল বা বিশেষ করে ফলের যদি রস খায় তাহলে তাদের হচ্ছে যে পানি শূন্যতা এটাও দূর হবে। এর পাশাপাশি অতিরিক্ত ঘাম যদি হয় তারা ডাবের পানি খেতে পারে, অল্প পরিমাণে স্যালাইনও তারা প্রপারলি যে গুলিয়ে খেতে পারে। এগুলো তাদের খাবার আমরা যেটা এখন মনে করি। আর পরবর্তী তারা কি পরবে, যথাসম্ভব সুতি এবং হালকা কাপড়ের মানে হালকা কালারের সুতি কাপড়, যেখানে আলো বাতাস যাচ্ছে, এই জাতীয় যত সম্ভব পরা যায়। এবং ছোট বাচ্চাদের বাসায় থাকলে এই একটু ঠান্ডা স্থানে থাকতে হবে, ঘামটা বারবার মুছে দিতে হবে, যদি প্রয়োজনের ছাড়া বাইরে যেন না বের করা হয়। আবহাওয়াবিদদের মতে কয়েকদিনের মধ্যে আরও গরম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই গরম কমে যাওয়ার জন্য দরকার সারা দেশে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি। গত 24 ঘন্টায় অর্থাৎ গতকালকে যে এরকম তাপমাত্রা ছিল, আজকের তাপমাত্রা কিছুটা কমে আসলেও আগামীকাল থেকে এই তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তাপপ্রবাহের যে এলাকা, সেই এলাকাটাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ সারা দেশে বর্তমান যে চলমান তাপপ্রবাহ, এই তাপপ্রবাহ সহসাই দূর হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আপাতভাবে আমরা দেখছি না। এই প্রচণ্ড তাপে হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে খুব বেশি। এই তীব্র গরমে বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি, যার ফলে অনেকেই খাচ্ছে রাস্তার অস্বাস্থ্যকর ঠান্ডা জাতীয় খাবার। তাছাড়া অসহনীয় গরমের কারণে অনেকেরই দেখা দিচ্ছে নানা ঠান্ডাজনিত রোগ। তাই চিকিৎসকদের মতে সকলের উচিত বেশি বেশি পানি খাওয়া। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। একটি দেশের উন্নয়ন ভূমিকা রাখে সেই দেশের শিক্ষিত তরুণ সমাজ। তবে বাংলাদেশের শিক্ষার্থীরা মাধ্যমিক শেষে উচ্চশিক্ষা লাভ করেও চাকরি পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন একাডেমি শিক্ষার সাথে কর্মক্ষেত্রের মিল না থাকায় চাকরি পাচ্ছে না অনেক তরুণ। বিস্তারিত ফারিয়া আক্তারের রিপোর্ট। একটি দেশের উন্নয়নে ভূমিকা রাখে তার দেশের শিক্ষিত তরুণ সমাজ। তবে বাংলাদেশের হাজারো তরুণ উচ্চশিক্ষা লাভ করেও থেকে যাচ্ছে বেকার। সরকারি চাকরির একটা সিকিউরিটি আছে, যে পরবর্তীতে যে সামাজিক যে একটি সুরক্ষা বলয়ের মধ্যে সরকারি চাকরিকে নিয়ে আসা হয়, যেমন যে লাস্টে যে একটা পেনশন পায় বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো পায়, বিভিন্ন রকম ভাতা পায়। যখন সবাই বড় কিছুর দিকে দাবিত হয় তখন হচ্ছে প্রতিযোগিতাটা আমাদের বেড়ে যায়। প্রতি বছর এক ঝাঁক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেয়। একটা সময় পর বুঝতে পারেন যে বিষয়ে পড়াশোনা করছেন তিনি সেই বিষয়ে কর্মক্ষেত্র নিশ্চিত করতে পারবেন না, যার কারণে বাংলাদেশে ক্রমশ বাড়ছে বেকারত্ব। ডিপার্টমেন্ট ওয়াইজ অথবা বিভাগ কেন্দ্রিক এরকম কোনো সেক্টর ওয়াইজ জব না থাকায় বা তাদের কোনো স্পেশালাইজড কোনো জব সেক্টর না থাকায় সে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে সেখানে যেতে পারে না। আমাদের আত্মকর্মসংস্থানের যে ইচ্ছাটা, এটা আমাদের তরুণ সমাজের মাঝে অনেকটা কম। প্রথমত হচ্ছে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তরুণরা শিক্ষিত হয়, শিক্ষিত হওয়ার পর তরুণদের মনে একটা অহংবোধ জাগে, যেটা দেখা যাচ্ছে যে একজন তরুণ সে অনার্স শেষ করার পর সে হয়তো এমন একটা কাজে যেতে চায় না যে কাজটা মাটির সাথে সম্পৃক্ত, যে কাজটা সে ভাবে যে এটা কোনো প্রেস্টিজিয়াস কাজ নয়। তো এই জন্য সে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে চাকরির আশায় বসে থাকে, সরকারি কোনো চাকরি, প্রথম শ্রেণীর কোনো চাকরি। অনেকে দেখা যায় যে তৃতীয় শ্রেণীর বা দ্বিতীয় শ্রেণীর কোনো চাকরি করতে ইচ্ছুক না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসেব মতে দেশে শিক্ষিত বেকার আছেন 23,50,000। মোট বেকারের 12% উচ্চ শিক্ষিত। আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে
অনেকটা নিড বেস না। আমাদের সোসাইটির নিডসটা কী, আমাদের ইন্ডাস্ট্রির নিডসটা কী, এই জিনিসগুলো অনেক সময় আমরা ব্যাখ্যা বিশ্লেষণ না করে বা আমরা এগুলো অ্যানালিসিস না করেই হয়তো আমরা জাস্ট জেনারেলি এডুকেশন প্রমোট করছি। প্রচুর ছেলে মেয়ে লেখাপড়া শিখছে, কিন্তু তার ওই লেখাপড়ার সাথে কর্মের সংযোগটা কোথায়? কেউ অনার্স শেষ করছে, অনার্স শেষ করার পর কোথায় তার কর্মক্ষেত্র? এটার আমাদের বলা যায় যে এই জায়গাটায় সংযোগের একটা বড় ঘাটতি রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে জেনারেলি এডুকেটেড হচ্ছি, কিন্তু আমাদের নিড বেস, ভোকেশনাল এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন, এই জায়গাগুলো দেখা যাচ্ছে আমাদের সমাজে কিন্তু এখন দেখা যাচ্ছে কৃষিক্ষেত্রে অনেক উদ্যোক্তার লাগতে পারে, শিল্পক্ষেত্রে অনেক উদ্যোক্তার প্রয়োজন হতে পারে, বাট আমাদের শিক্ষায় কি কৃষি, তারপরে শিল্প, এই জায়গাগুলোর জন্য উদ্যোক্তা তৈরি করছে? এই জায়গাগুলো নিয়ে অ্যানালিসিস, রিসার্চ এর ঘাটতি রয়েছে, যার ফলে কি হচ্ছে, জেনারেলি ছেলে মেয়ে লেখাপড়া শিখে তারা একটা পর্যায়ে গ্র্যাজুয়েট হচ্ছে এবং বেকার থাকছে। মূল কথা হলো হায়ার এডুকেশনের কথা যদি বলি, হায়ার এডুকেশন কিন্তু এতটা প্রয়োজন নাই। বিশ্বের অনেক দেশ আছে, অনেকে ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে ঢুকে পড়ে, বাট আমাদের দেশে কি সেই সুযোগটা তেমন আছে? নাই। তা আমাদের দেশে যদি এরকম সুযোগ সৃষ্টি করা হয় যে এক শ্রেণীর শিক্ষার্থী তারা ইন্টারমিডিয়েট পাস করে যদি কর্মক্ষেত্রে যেতে চায়, তাহলে তাদের জন্য এক ধরনের কর্ম আছে। আরেক ধরনের শিক্ষার্থী যারা অনার্স শেষ করে কর্মক্ষেত্রে যেতে চায়, তাদের জন্য আরেক ধরনের কর্ম আছে। আর যারা এই মাস্টার্স, পিএইচডি করবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, গবেষণা, উপরের দিকে যেতে চাই, তাদের জন্য এক ধরনের সুযোগ থাকবে। তাহলে এই ধরনের ক্যাটাগরাইজ করে যদি আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্কোপ সৃষ্টি করতে পারতাম, তাহলে আমি মনে করি যে আমাদের বেকারত্ব কমতো। এটা একটা। আর একটা হতে পারে যে আমাদের উদ্যোক্তা সৃষ্টি করতে হবে শিক্ষার মাধ্যমে, যেন আমরা শুধু চাকরিজীবী সৃষ্টি করতে না চাই। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, একাডেমিক শিক্ষার সাথে কর্মক্ষেত্রের মিল না থাকায় চাকরি পাচ্ছেন না অনেক তরুণ। পড়াশোনার জ্ঞানের সাথে আর যে কর্মের জ্ঞানের কোনো মিল নেই, এটি একটি বিষয় রয়েছে। আর দ্বিতীয়ত বিষয় হলো, আমাদের এখানে সবসময় যেহেতু আমাদের অর্থনৈতিক একটা বৈষম্য রয়েছে এবং চাকরিকে আমাদের এখানে আয়ের একটা নিশ্চিত মানে একটি বলা যেতে পারে উপায় হিসাবে এটাকে চিন্তা করা হয় যে প্রতি মাসের শেষে সে বেতন পাবেই। তো এই সমস্ত অর্থনৈতিক বৈষম্যের দেশে কিংবা নাগরিকের জন্য রাষ্ট্রের যে অর্থনৈতিক কাঠামো এবং যে কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা থাকা দরকার, সেটি যখন নেই বা থাকে না, তখন এই সরকারি চাকরির বা নিশ্চিত যে চাকরিগুলো বা যেখানে বেতনের নিশ্চয়তা আছে, সেই চাকরিগুলোর প্রতি মানুষের আগ্রহের জায়গাটা থাকবে। সেই থাকাটা দোষের কিছু না, খুব স্বাভাবিক। শুধুমাত্র সরকারি চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান সৃষ্টির দিকেও নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আগামীর প্রজন্মের জন্য সুশিক্ষা নিশ্চিত করতে হবে, যা তাদের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। তবেই তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। পারিয়া আক্তার, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো বিষয়ে পরামর্শ থাকলে আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক, আমরা করব জয়, ATN বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিংক facebook.com/akj.atn। এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো ATN বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।